ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দ্য এক্সচেকার অফ ট্রাভেল মানেই ভ্রমণের ভাণ্ডার। আর এই ভ্রমণের ভাণ্ডার থেকে নিয়ে এসেছি এক নতুন জায়গার খোঁজ। আজ আর শুধু প্রকৃতি নয়, আজ আপনাদের নিয়ে যাব ইতিহাসের খোঁজে। মোঘলমারি বৌদ্ধবিহার, পুরুম্বেরা ফোর্ট, তার সাথে দেখে নেব সুবর্ণরেখা নদী ও প্রত্যুষা পার্ক। মোঘলমারি নামটা আজ আর কারোর অজানা নয়। সপ্তদশ শতাব্দীতে মির্জা নাথান তার বাহারিস্তান ই ঘাইবি বইটিতে দুই মোঘল সম্রাট আকবর ও জাহাঙ্গীরের আমলে বাংলার ইতিহাস সম্পর্কে জানিয়েছেন। 1557 সালে মেদিনীপুর ও জলেশ্বরের মাঝামাঝি তুকারুই নামে একটি জায়গায় মোঘল ও পাঠানের যুদ্ধ হয়। সেই যুদ্ধে মোঘলদের বহু ক্ষয়ক্ষতি হয়। জানা যায় মোঘলরা এই স্থান মাড়িয়ে গিয়েছিল বলে এখানে মাড় ব্যবহার করা হয়েছে। মাড় শব্দের অর্থ সড়ক বা পথ। আবার বিবর্তনের হাত ধরে মাড় থেকে মাড়ি আর মাড়ি থেকে মারি হয়েছে, তাই এখন জায়গাটির নাম দাঁড়িয়েছে মোঘল মারি। পুরাতাত্ত্বিকদের মতে মোঘলমারি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধবিহার, নালন্দার সমসাময়িক। হিউয়েনসাং এখানে এসেছিলেন। তিনি তার শিইউকি ভ্রমণ বৃত্তান্তে উল্লেখ করেছেন এই বৌদ্ধ বিহারের কথা। পুরাতত্ত্ব বিভাগ 9 দফায় এখানে খনন কার্য করেন। 2004 সালে প্রথম খোঁড়ার কাজ শুরু হয়। সমগ্র গ্রামটি একটি বিশাল প্রাচীন প্রত্নক্ষেত্রের উপর অবস্থিত। সালটা ছিল 1999। প্রাচীন বাংলায় নদী বাণিজ্য সংক্রান্ত পুরাতাত্ত্বিক খোঁজে সুবর্ণরেখার নদীর গতিপথ ধরে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর অশোক দত্ত। ডক্টর দত্তের সঙ্গে পরিচয় হয় দাঁতন হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ইতিহাসপ্রেমী শ্রী নরেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়ের। তিনি অশোকবাবুকে এই জায়গার সন্ধান দেন। তখন সেই জায়গার নাম ছিল সখীসেনা ঢিবি। এই সখীসেনা ঢিবির সঙ্গে জড়িয়ে রয়েছে অতীত ইতিহাসের এক রোমান্টিক প্রেম কাহিনী। প্রায় 300 বছর আগে বর্ধমানের লোককবি ফকিররাম এই প্রণয় কথা নিয়ে সখীসেনা নামে একটি কাব্য লিখেছিলেন এবং সাহিত্যিক সুবোধ ঘোষ লিখেছিলেন কিংবদন্তির দেশ। এই মোঘলমারি আসতে চাইলে হাওড়া থেকে প্রথমে লোকাল কিংবা এক্সপ্রেস ট্রেন ধরে খড়গপুর স্টেশনে নেমে দাঁতনগামী বাসে করে চলে আসুন মোঘলমারি। খড়গপুর থেকে মোঘলমারি ঘন্টা 1.5 পথ। সরাসরি দাঁতনের বাস না পেলে একটা ব্রেক জার্নি করে বেলদা, তারপর বেলদা থেকে মোঘলমারি।
আমার নাম সঞ্জয় দাস, মোগলমারি গ্রাম। এই মোগলমারি গ্রামে উঁচু ঢিপি অনেক আছে, তার মধ্যে মূল যে একটা গুরুত্বপূর্ণ ঢিপি সেটা হচ্ছে মোগলমারি গ্রামের দক্ষিণ দিকে সখীসানার ঢিপি। 1995 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অশোক দত্ত তিনি এসেছিলেন সুবর্ণরেখা নদীকে নিয়ে, নদীমাতৃক সভ্যতা যে গড়ে উঠেছিল সেইটা নিয়ে তিনি গবেষণা সূত্রে এসেছিলেন। সেই সূত্রে আমাদের এই এলাকার দাঁতনের ইতিহাস সম্বন্ধে তিনি জানতে পারেন। আমাদের দাঁতন হাই স্কুলের প্রাক্তন হেডমাস্টার মশাই ছিলেন নরেন্দ্রনাথ বিশ্বাস, ওনার সঙ্গে আলাপ হতে উনি দাঁতনের ইতিহাস সম্বন্ধে বলেছিলেন। তো তার মধ্যে মোগলমারি নাম, সখীসানা ঢিপি নাম শুনেই তিনি কিন্তু আসেন এখানটায়। তিনি এসে পুরো গ্রাম ঘুরে দেখেন যে সখীসানার ঢিপির কাহিনী নয়, এখানে আরও অনেক প্রাচীন সভ্যতার কাহিনী এখানে লুকিয়ে আছে, যেটা ইতিহাসে অজানা। যেহেতু অশোক দত্ত তিনি একজন আর্কিওলজিস্ট, তিনি ঐতিহাসিক গবেষক ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে এখানকার ইতিহাস কোথাও উল্লেখ নেই। তখন তিনি সরকারের কাছে আবেদন করেন। আবেদন করার পর 2003 সালে তিনি অনুমতি পান যে মোগলমারি গ্রামে গিয়ে খনন কার্য করা হোক। তিনি এসে তিনি সিদ্ধান্ত করেন, লোকাল প্রশাসনিক দপ্তর এবং এই মোগলমারির যে সখীসানার ঢিপি, এইটা একটা ক্লাবের তত্ত্বাবধানে ছিল, মোগলমারি তরুণ সেবা সংঘ পাঠাগারের। তার যে সেক্রেটারির সঙ্গে কথা বলে তিনি সিদ্ধান্ত করেন যে এই উঁচু ঢিপিটাই, সখীসানা ঢিপিটাই খনন কার্য করবেন। তো এখানে ক্লাবের সেক্রেটারি গৌরীশঙ্কর মিশ্র অনুমতি দেন। অনুমতি দেওয়ার পর এখানে খনন কার্য শুরু হয় 2003 সালের নভেম্বর মাসে। যখন খনন কার্য শুরু করলেন, এইভাবে খনন কার্য করতে করতে প্রতি বছর 1 মাস করে হতো। তাদের বিশ্ববিদ্যালয়ের টিমকে নিয়ে এসে এখানে খনন কার্য করতেন। 2006-07 সাল পর্যন্ত খনন কার্য করার পর এখানে পাওয়া গেল যে একটা উঁচু ঢিপি ছিল, তার তলায় যে এত বড় একটা প্রাচীন একটা স্ট্রাকচার লুকিয়ে আছে সেটা আবিষ্কার হলো। সেই স্ট্রাকচার হচ্ছে আমার গুপ্ত যুগের শেষের দিকে তৈরি করা একটা বৌদ্ধ মহাবিহারের স্ট্রাকচার। সেই মহাবিহার থেকে বিভিন্ন নিদর্শন পাওয়া, যেমন তখনকার দিনের ভাষা ব্রাহ্মী ফরেস্টি ভাষায় লেখা সিল পাওয়া গেছে, তাদের ব্যবহার করা বিভিন্ন মাটির পাত্রের জিনিসপত্র পাওয়া গেছে, কিছু মূর্তি পাওয়া গেছে। মূর্তি থেকে বোঝা গেছে যে সবই বৌদ্ধ মূর্তি, এবং সিলগুলোতে যেসব লেখা আছে সেগুলো পাঠোদ্ধার করে বোঝা গেছে বুদ্ধের বাণী এবং বিহারের নামাঙ্কিত সিল। সেগুলো থেকে বোঝা গেল যে এটা বৌদ্ধ একটা বিহার ছিল। সেই বিহারের সিল যেসব পাওয়া গেছে সেই সিল থেকে উদ্ধার করে একটা সিলের নাম পাঠোদ্ধার হয়েছে। সেই সিলের নাম ছিল শ্রী বন্ধক মহাবিহারে আর্যবক্ষী সংঘ। তখন বলা গেল যে আনুমানিক এই মহাবিহারের নাম ছিল শ্রী বন্ধক মহাবিহার। এই মহাবিহার তাম্রলিপ্ত বন্দর এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার সঙ্গে, ভারতবর্ষের বাইরের সঙ্গে বন্দরের মাধ্যমে যোগাযোগের একটা মাধ্যম ছিল, যার ফলে এই বন্দরটা ছিল খুব গুরুত্বপূর্ণ। এবং একে স্থাপত্য শিল্প এবং স্থাপত্য নিদর্শন দিয়ে এমন অলঙ্কৃত করা হয়েছিল, যেটা আমাদের পূর্ব ভারতের ইতিহাসে একটা আশ্চর্য বিষয়, একটা বৌদ্ধ মহাবিহার। এই মহাবিহার পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রাচীন হিসাবে উল্লেখিত, এবং বিশ্বের পূর্ব ভারতের ইতিহাসে সবথেকে বৃহত্তম বৌদ্ধ মহাবিহার হিসেবে চিহ্নিত হয়েছে নালন্দার নালন্দার পরে স্থান পেয়েছে। এবং এই মহাবিহারে পাওয়া গেছে 54 ধরনের ইট পাওয়া গেছে, 95খানা বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে এবং বিভিন্ন মুদ্রা পাওয়া গেছে। ওই মুদ্রাগুলো হচ্ছে গুপ্ত যুগের শেষের দিকে আমাদের বাংলার একজন স্বাধীন রাজা ছিলেন, সেই রাজার নাম হচ্ছে রাজা সমাচার দেব। রাজা সমাচার দেবের রাজ্যে প্রচলিত মুদ্রা, গুপ্ত যুগের মুদ্রাকে নকল করে তার রাজ্যে প্রচলন করেছিলেন। কারণ তিনি তার রাজ্যের যে আলাদা রাজ্য সেটা দেখানোর জন্য এই মুদ্রা প্রচলন করেছিলেন। ভারতবর্ষের প্রথম এই মুদ্রা এই মোগলমারিতে সখীসানা ঢিপিতে পাওয়া গেছে। এছাড়া এই মুদ্রা কোথাও পাওয়া যায়নি এবং কোথাও কিন্তু উল্লেখ পাওয়া যাবে না। আর যেসব বৌদ্ধ মূর্তি এখানে পাওয়া গেছে সবই ভূমিস্পর্শ মাটিতে ঠেকানো বৌদ্ধ মূর্তি। এবং এখানে দেখা যাচ্ছে 52 ধরনের যে ইট পাওয়া গেছে সেই ইট দিয়ে কীভাবে ডেকোরেশন করা হয়েছে দেওয়ালের গায়ে, সেই ডেকোরেশনগুলো দেখা যাচ্ছে। এবং শুধু ডেকোরেশন নয়, ডেকোরেশনের উপরে পরবর্তীকালে এখানে অনেক অর্থ পাওয়ার পর লাইন প্লাস্টার করা হয়েছিল চুনসুরকি দিয়ে, এবং সেই চুনসুরকির ডেকোরেশন পাওয়া গেছে। পুরো বিহারটাকেই এইভাবে ডেকোরেশন ডিজাইন করা হয়েছিল। তাদের ভেতরে তাদের ব্যবহার করা বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে, পোড়ামাটির থালা বাটি ঘটি গ্লাস। সেই সব থালা বাটি ঘটি গ্লাস যে সময় তৈরি করা হয়েছিল সেই পোড়ামাটির এই যে আসবাবপত্রের টুকরো থেকে বোঝা যায় যে এগুলো কোন সময়কার তৈরি, যে কারণে এগুলো গবেষণার কাজে লাগে এবং এগুলো এজন্য সুরক্ষিতভাবে রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে পাথরেরও অনেক কিছু জিনিস পাওয়া গেছে, যেমন পাথরের মালা তৈরি করা হতো, পুঁতি হিসাবে ব্যবহার করা হতো, এবং সেগুলো তাদের সেই নাম জপের জন্য এই পুঁতি ব্যবহার করা হতো বা গলার মালা হিসাবে ব্যবহার করা হতো। এখানে একটা শ্রী বর্মা একটা বুদ্ধিস্ট ধর্মাবলম্বী লোকের নাম লেখা আছে, ছাপ পাওয়া গেছে। এটা একটা মাটির পাত্র পাওয়া গেছে। এবং শুধু এই যে ইটের ডিজাইন নয়, ইটের ডিজাইনের উপর যে পরবর্তীকালে ডেকোরেশন করা হয়েছিল চুনসুরকি দিয়ে, সেটাও এখানে দেখানো হয়েছে ছবির মাধ্যমে। এবং
শুধু তাই নয়, মূল্যবান পাথর পাওয়া গেছে নীল রঙের, এবং এখানে যেটা অন্যান্য বিহারে পাওয়া যায়নি, যেটা এখানে পাওয়া গেছে ভোটিভ সিল বলা হয়, ভোটিভ ট্যাবলেট। অনেকগুলো সহস্র মূর্তি থাকবে, কিছু নিচে 2 লাইন লেখা থাকবে, এবং এখানে ব্রাহ্মী ভাষায় লেখা বুদ্ধের বাণী লেখা আছে এখানে পাওয়া গেছে। এবং প্রাচীন ভাষা সব থেকে এই সিলটা পাওয়া গেছে গ্রামের ভেতরে, এতে কিন্তু অনেক পুরনো ভাষা লেখা আছে। এইভাবে এখানটায় অনেক ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ। এখানে শুধু বৌদ্ধ ধর্মাবলম্বী যে ইতিহাস নিদর্শন জড়িয়ে আছে তা নয়, তার আগেও যে প্রাচীন প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগে এখানে বসতি ছিল তার নিদর্শন পাওয়া গেছে। যেমন পাথরের অস্ত্র এই আমাদের এই গ্রামের মধ্যেই পাওয়া গেছে, যেটা নব্যপ্রস্তর যুগে ব্যবহার করা হয়েছিল। তার পরবর্তীকালে কুষাণ যুগেরও নিদর্শন পাওয়া গেছে, এবং পরবর্তীকালে আমরা এটা যে দেখছি এটা গুপ্ত যুগের সময়কার নিদর্শন, এবং কিছু পাল যুগের নিদর্শন জড়িয়ে আছে এবং সেন যুগের নিদর্শন জড়িয়ে আছে। এগুলো হচ্ছে তাদের ব্যবহার করা বিভিন্ন মাটির পাত্রের অংশ পাওয়া গেছে, মাটির পাত্র এটা একটা, আর এগুলোর ডেকোরেশন মাটির পাত্রের টুকরো পাওয়া গেছে। আচ্ছা, এগুলো হচ্ছে আতরদান বলা হয়, যেগুলোতে সেন্ট রাখা হতো তখনকার দিনে। পণ্ডিত ব্যক্তিরা এবং জ্ঞানী ব্যক্তিরা তাদের ব্যবহার করতেন। আর কড়ি পাওয়া গেছে, মুদ্রা হিসেবে ব্যবহার হতো। কড়ি পাওয়া গেছে, ছেলেদের খেলাধুলার জিনিস পাওয়া গেছে। এখানে শুধু বড়রা থাকতেন তা নয়, এখানে ছোটো ছেলেরাও থাকতো, তাদের খেলাধুলার জিনিস পাওয়া গেছে এবং তাদের কিছু জিনিস পাওয়া গেছে। আচ্ছা, এখানে যে শিক্ষা দেওয়া হতো বৌদ্ধ ধর্মাবলম্বী যে মঠ ছিল, এখানে যে শিক্ষা দেওয়া হতো 3টে জিনিসের উপর: বৌদ্ধ তান্ত্রিক সাধনা এবং চিকিৎসা শাস্ত্র এবং ধর্মীয় শাস্ত্র নিয়ে এখানে আলোচনা হতো এবং শিক্ষা দেওয়া হতো। তার সবই নিদর্শন কিন্তু পাওয়া গেছে এখানটায়। তান্ত্রিক সাধনার যেমন কিছু পাথর পাওয়া গেছে, যে এই পাথর পড়লে, এই মন্ত্র বললে তোমার এই রোগটা সারবে। আর আয়ুর্বেদিক ওষুধ খেতে করে এখানে যে চিকিৎসা শাস্ত্রে দেখানো হতো, এই যে হামাদিস্তার ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে। এইভাবে এখানে অনেক কিছু নিদর্শন পাওয়া গেছে, যার ফলে এত বড় ইতিহাস এই মোগলমারিতে নতুন আবিষ্কার হয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ এবং তাম্রলিপ্ত বন্দরের একটা গুরুত্বপূর্ণ বৌদ্ধ মহাবিহার এবং ভারতবর্ষের একটা সেন্টার পয়েন্ট হিসাবে চিহ্নিত হয়েছিল এই বৌদ্ধ মহাবিহার। এবং পরবর্তীকালে যখন লোহার প্রচলন হয়, সেই লোহার সময় এখানে উপরের যে স্ট্রাকচার, যে ছাউনি হবে, সেটা কাঠের স্ট্রাকচার তৈরি করা হয়েছিল এবং সেই স্ট্রাকচারে লোহার পেরেক ব্যবহার করা হয়েছে। এখানে অসংখ্য পেরেক পাওয়া গেছে, সেই পেরেক এখনও আছে, ওগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই পেরেকগুলো এখানে নতুন নিদর্শন। এবং এগুলো প্রদীপ, তখনকার দিনের একমাত্র আলো ছিল প্রদীপ, জ্বালিয়ে আলোকিত করা হতো। সেই প্রদীপ তাদের ব্যবহার করা, এখনও মুখে কালো দাগ লেগে আছে, সেই ব্যবহার করা প্রদীপ এখানে প্রচুর পাওয়া গেছে। প্রদীপ তো পাওয়া যাবে, কারণ প্রদীপ ছাড়া আলোর কোনো সুব্যবস্থা ছিল না। এগুলো হচ্ছে ভোটিভ সিল বলা হয়। সহস্র মূর্তি আঁকা আছে এবং তখনকার দিনের প্রাচীন ভাষায় লেখা আছে। সেই লেখা এখনও পাঠোদ্ধার করা যায়নি। ভারতবর্ষের বাইরে চীন, জাপান, বিভিন্ন জায়গায় যে ভাষা নিয়ে গবেষণা হয়, সেখানে কিন্তু পাঠানো হয়েছে, তারা কিন্তু এখনও পাঠোদ্ধার করতে পারেনি। এগুলো হচ্ছে ভারতবর্ষের মধ্যে সমস্ত বিহারে কোথাও পাওয়া যায়নি, একমাত্র মোগলমারি এই শ্রীবন্দর মহাবিহারে এই সিলগুলো পাওয়া গেছে। এগুলো হচ্ছে আতর দান, যেখানে যে পাত্রে আতর মানে সেন্ট রাখা হতো এবং সেই সেন্ট বিভিন্ন জ্ঞানী পণ্ডিত বা বাইরের পণ্ডিতদের গায়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হতো। এটা একটা সম্মানজনক ব্যাপার সেন্ট দেওয়াটা তখনকার সময়। তো সেই কারণে ওই পাত্রে রাখা হতো। এগুলো অনেক পাত্র পাওয়া গেছে, এগুলো সেন্ট রাখা হতো এবং ছোটো ছোটো ছিদ্র থাকতো, যে ছিদ্র দিয়ে সেন্টটা বেরিয়ে আসতো। আর যেটা হচ্ছে শুধু তো এই তো বিহারের পাওয়া গেল, পরবর্তীকালে সখীসানার ঢিপি যে নাম হয়েছে কেন, সেটাও তার ঐতিহাসিক কারণ পাওয়া গেছে। যেমন সখীসানার ঢিপি ম্যান, কিন্তু এখানে খনন কার্যের ম্যান এই হচ্ছে যে সখীসানার ঢিপি, ওই নামটা শুনে ডক্টর অশোক দত্ত এসেছিলেন। আমাদের লোকাল হিন্দু রাজা ছিলেন বিক্রম কেশরী, তার মেয়ে এখানে পড়াশোনা করতো। কারণ না, যখন বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে চলে যাচ্ছে, আমাদের হিন্দু ধর্মের প্রভাব বাড়ছে, তখন আমাদের হিন্দু রাজারা ছিলেন, সেই রাজারা কিন্তু এই বিহারগুলোকে ধরে রেখেছিলেন। তারা কিন্তু এই বিহারগুলোকে যে পঠনের জায়গা, সেগুলো কিন্তু তিনি রেখেছিলেন। আমাদের হিন্দু রাজা বিক্রম কেশরী ছিলেন, তার এই পাঠশালা, এটা শিক্ষার জায়গা ছিল, পাঠশালা হিসাবে ছিল। তার মেয়ে সখীসানা এখানে পড়তো এবং তার একজন দক্ষ সেনাপতি ছিল, তার ছেলে ছিল অহমানিকা, সে এখানে পড়তো। তো সখীসানা এবং অহমানিকার যখন তাদের প্রেম ঘটিত ব্যাপার হয়, তখন রাজদরবারে যখন খবর যায়, বিক্রম কেশরী ডেকে পাঠায়। তো ডেকে পাঠানো হয়, এই সেনাপতির ছেলে অহমানিকা রাজ শাসনের ভয়ে রাজ্য ছেড়ে তার পিতাকে নিয়ে অন্য রাজ্যে পালিয়ে যায়।
তখন সখী সেনা মানে মানসিক একটা শোকস্তব্ধ হয়ে এখানে কুঁয়ো ছিল, সেই কুঁয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তো তার সেই আত্মহত্যার কাহিনী এখনও জড়িয়ে আছে। এখনও এখানে তার আত্মার নারীর কান্নার আওয়াজ পাওয়া যায়, মুখে আছে, এখানে লৌকিক কথা আছে এবং অনেকে শুনতে পায়। এবং তার এই সখী সেনার নাম অনুসারে নাম হয় সখী সেনার পাঠশালা। যেহেতু সখী সেনা মারা গেল, একটা রাজার মেয়ে কন্যা, তার নাম অনুসারে সখী সেনার পাঠশালা হয়েছিল। পরবর্তীকালে যখন এই পাঠশালা, এই রাজ্য যখন ধ্বংস হয়, লুপ্ত হয়, তখন কিন্তু ঢিপি হিসাবে এটা ধ্বংসস্তূপে পরিণত হয়। তারপরে নাম চলে আসে লোকমুখে, এই গ্রামের লোকেদের মুখে সখী সেনার ঢিপি হিসাবে চলে আসে। আর সখী সেনার এই কাহিনীটা তুলে ধরা হয়েছে আমাদের বীরভূমের যে বাউল গায়ক জয়দেবের ফকির রাম দাস, তার গানের মধ্যে তুলে ধরা হয়েছিল। কিন্তু ঘটনাটা যে এই জায়গার সেটা অজানা ছিল। ডক্টর অশোক দত্ত এসে এই সখী সেনার কাহিনী আবিষ্কার করেন এবং এখানে নতুন বৌদ্ধ মহাবিহার আবিষ্কার হয়েছে, যেটা কোথাও কোনো ইতিহাসে প্রুফ নেই। হিয়াংসান ফাইয়ান এসছেন, ওনারা বলেছেন যে তাম্রতে এলাকাতে 10খানা বিহারে ঘুরেছি, কিন্তু কোনো বিহারের পুরো বর্ণনা দেননি। এখানকার সেই নতুন বিহারের ইতিহাস আজকে নতুন আবিষ্কার হয়েছে এই ডক্টর অশোক দত্তের তত্ত্বাবধানে। ধন্যবাদ আপনাকে। এরপর চলে আসুন কুকাই বা হাজিপুর। মোগলমারি থেকে 8 ঘন্টার রাস্তা। এই হাজিপুর বাসস্টপ থেকে বাঁ দিকের রাস্তা ধরে 2 কিলোমিটার গেলেই গগনেশ্বর, সেখানেই কুরুম্বেরা ফোর্ট। গাড়ি থেকে নেমে গেলাম দুর্গের একেবারে দরজার সামনে। এই দুর্গে একটিই প্রধান দরজা আছে। এই দরজায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন ইতিহাসের এক অজানা অধ্যায়। বিরাট অংশ জুড়ে রয়েছে মাকড়া পাথরের এই দুর্গ। তবে একে দুর্গ কি করে বলি? রাজস্থান, দিল্লি ও দক্ষিণের বিভিন্ন দুর্গের মতো এটি নয়। এর না আছে পরিখা আর না আছে ওয়াচ টাওয়ার। এর চারপাশের আকৃতি দিল্লির দেওয়ান-ই-আম ও দেওয়ান-ই-খাসের মতো। এর মাথায় আছে 3টি গম্বুজ আর একপাশে একটি বিরাট ইমারত। তবে এই দুর্গের কোনো লিখিত ইতিহাস পাওয়া যায়নি। চতুর্দশ শতকের ওড়িশার রাজা কপিলেন্দ্র দেবের আমলে এই দুর্গ গড়ে ওঠে। এটি শুধু সেনা ছাউনি নয়, পর্যটক ও পরিব্রাজকদের বিশ্রামাগার হিসাবে ব্যবহার করা হতো। মূল স্থানটি 300 ফুট দীর্ঘ এবং 225 ফুট প্রস্থ বিশিষ্ট। বাইরের প্রাচীরের উচ্চতা 12 ফুট। এর বাইরে রয়েছে একটি বড় দিঘি। সম্ভবত সেনাদের জলের চাহিদা মেটাতে এটি খোঁড়া হয়। ভেতরে রয়েছে 63টি ছোট ছোট কক্ষ, প্রতিটি প্রায় 8 ফুট করে চওড়া। মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে দুর্গের ভেতরে জগন্নাথ মন্দির ভেঙে মসজিদ বানানো হয়। সেই মসজিদের 3টি গম্বুজ এখনও দেখতে পাওয়া যায়। শুধু মোগলরা নয়, পাঠান ও মারাঠারাও এই দুর্গটি দখল করে। আবার স্থানীয়দের কাছ থেকে জানা যায় শ্রী রামচন্দ্র নাকি বনবাসের সময়
ভাই লক্ষণ ও স্ত্রী সীতা দেবীকে নিয়ে এখানে আসেন এবং থাকার জন্য এখানে এক রাতের মধ্যে বানিয়ে ফেললেন এই দুর্গ। পৌরাণিক কিংবা ইতিহাস যাই হোক না কেন, এই কুরুম্বেরা ফোর্ট কিন্তু বেশ ভালো লাগবে। এর ভেতরের কারুকার্য ও স্তম্ভগুলি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে। প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ জঙ্গলকন্যা সেতু পেরিয়ে আমরা এখন যাচ্ছি সুবর্ণরেখা নদীর ধারে। নদীটি রাঁচির কাছে হুড্রু জলপ্রপাত থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ডের সিংভূম জেলা দিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা হয়ে ওড়িশায় প্রবেশ করেছে। এরপর এটি বঙ্গোপসাগরে মিশেছে। এই নদীর মোট দৈর্ঘ্য হল 395 কিলোমিটার। সুবর্ণরেখা নদীর দুই ধারে কাশফুলের সমারোহ মা দুর্গার আগমনী বার্তা বহন করছে। এরপর আপনারা দেখে নিতে পারেন সুবর্ণরেখা নদীর একেবারে ধারেই জঙ্গলকন্যা প্রকৃতি উদ্যান। এটা প্রত্যুষা পার্ক কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে অবস্থিত প্রত্যুষা পার্ক। আমাদের এন্ট্রি ফি পার হেড 20 টাকা করে এবং বাচ্চাদের এন্ট্রি ফি 10 টাকা করে, বাইকের জন্য 5 টাকা করে পার্কিং এবং 4 হুইলারের জন্য 20 টাকা করে পার্কিং এবং বোটিং আছে, বোটিং 30 টাকা করে পার হেড এবং আমাদের খোলা টাইম 10টা, সকাল 10টায় খোলা হয়, সন্ধ্যে 6:30টায় বন্ধ হয়। পিকনিকের ব্যবস্থা আছে, পিকনিক করতে চাইলে 600 টাকা করে নেওয়া হয় এবং পার হেড 20 টাকা করে যে টিকিট ওটা লাগে। ওকে, ঠিক আছে।
ফেরার পথে দেখে নিতে পারেন কেশিয়াড়ি প্রত্যুষা পার্ক, যেখানে রয়েছে বিভিন্ন রকমের ফুল, বাচ্চাদের খেলার মাঠ ও বিভিন্ন ধরনের রাইড, আঁকাবাঁকা পথ, পাখি প্রেমীদের জন্য নানান প্রজাতির পাখি, নৌকা বিহারের জন্য শান্ত একটি হ্রদ এবং একটি কফি শপও আছে। আর রয়েছে পিকনিক করার জন্য সুব্যবস্থা ও গাড়ি পার্কিংয়ের জায়গা। এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে।